ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে দুজন সিনিয়র সাংবাদিক যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আমি শুরুতেই মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে এক ধরনের আপত্তিকর মন্তব্য করা হয়েছিল এবং তা নিয়ে আসলে তীব্র সমালোচনা চলছে। যেই পোস্টে আসলে কর্মজীবী নারীদের পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে, নারী বিদ্বেষী একটি পোস্টের 9 ঘন্টা পরে যখন দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে দাবি করা হলো যে আইডিটি তার হ্যাক হয়েছিল, এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক আপনার কাছে কি মনে হয়? দেখেন, উনি একজন বয়স্ক লোক এবং একজন সেন্সেবল পলিটিশিয়ান। উনি একটা বড় রাজনৈতিক দলের নেতা। উনি যখন বলছেন যে ওনার আইডিটা হ্যাক হয়েছিল, এইটা যতক্ষণ পর্যন্ত আমি এর বিপরীত কোনো কিছু প্রমাণ একদম না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এটা নিয়ে সন্দেহ করতে চাই না। যদি উনি এটা বলে থাকেন তাহলে আমরা খারাপ বলবো, কিন্তু উনি তো নিজেই বলছেন এটা আমি বলিনি এবং আমার আইডি হ্যাক হয়েছিল এবং অন্য কেউ লিখেছে। উনি যে কথাটা বলেছেন, এটা লজিক হোক অথবা লেম এক্সকিউজ হোক, যাই হোক না কেন, আমি যতক্ষণ পর্যন্ত এর বিপরীতে কোনো অকাট্য প্রমাণ আমার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমি সন্দেহ করতে রাজি না। জি, আমরা একটু আসতে চাইবো মোস্তফা ফিরোজ আপনার কাছে, যে এই পোস্টটা দেয়া হলো, সেই পোস্টের পরে যখন দাবি করা হলো যে আইডিটি হ্যাক করা হয়েছে, এরপরে আসলে 10-এর অধিক পোস্ট করা হয়েছে, যার মধ্যে 8টি পোস্টে আসলে নারী অধিকার, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা এগুলো নিয়ে আসলে পোস্ট করা হয়েছে। এই যে সমালোচনার প্রতিক্রিয়া হিসেবে যে ড্যামেজ কন্ট্রোল করার যে চেষ্টা, এটি আসলে কতটা সফল হবে বলে আপনি মনে করছেন? দেখেন, বিষয়টা হচ্ছে কি, নারীদের ব্যাপারে যে তাদের একটা সীমাবদ্ধতা নানাভাবে ফুটে উঠেছে, তখন তার সাথে যখন যুক্ত হলো এই তাদের এই ফেসবুক এই আইডিটা যেটা হ্যাক হয়েছে বলে দাবি করেছে, বিষয়বস্তুগুলো এক্স অ্যাকাউন্ট, হ্যাঁ, বিষয়বস্তুগুলি মিলে যায় মানে দৃষ্টিভঙ্গিটা মেলে। কিন্তু যখন ওই যে আমিও একই কথা বলবো, যখন নাকি একজন দাবি করছেন যে এটা হ্যাক হয়েছে, তার বিপরীতে যতক্ষণ না প্রমাণিত না হবে ততক্ষণ এটা ধরে নিতে হবে যে এটা এখন বিশ্বাসযোগ্য কেন হচ্ছে এই কারণে যে নারীদের ব্যাপারে তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা কোনোভাবেই গণতান্ত্রিক না। যেমন ওই যে বলছেন যে কোনো নারী জামাতের আমির হতে পারবে না, তাহলে তো এটা গণতান্ত্রিক রাজনীতি, তো এটা চলে না। এগুলি তো হলো সৌদি শাসন, আফগান শাসন, ইসলামিক নামের যে বিভিন্ন ধরনের শাসন আছে বিভিন্ন দেশে, তার সাথে মিলে যায়। এটা কোনো কথা হলো না। কারণ হলো যে নারী প্রধান ছিল, নারী প্রধানমন্ত্রী ছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যদি মন্ত্রিসভায় যাওয়া যায়, তাহলে কেন একজন যোগ্যতা থাকা সত্ত্বেও আসবে না মানে শীর্ষ পদে? মানে এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে নারী অধিকারকে তারা একটা সীমার মধ্যে ফেলতে চায়, যেটা তাদের আজকে নারী ওই যে এমপি পদে কোনো প্রার্থী না থাকার মধ্য দিয়েও ফুটে ওঠে। এখন এটার সাথে যদি মিলায় আমি বলি যে না, তাহলে ওই যে তার এক্স অ্যাকাউন্ট যেটা হ্যাক হয়েছে, ওখানে ওই বক্তব্য এটারই একটা প্রতিফলন, এটা আবার ঠিক না। কারণ ওইটা যতক্ষণ না প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত কাউকে মানে বলা যাবে না, অভিযুক্ত করা যাবে না বা দোষী বলে এটা কোনোভাবে বলা যাবে না। এগুলি যারা বলছে, আমি মনে করি না যে এটা সঠিক ন্যায় বিচার। কারণ এরকম হ্যাক জিনিস অনেক কিছুই, এটা তো হয়েছে, হ্যাক তো হয়। তাহলে আজকে ধরেন শফিকুর রহমানের হলো, কালকে আপনার আমার বা বিএনপির কোন শীর্ষ নেতা হবে। একটা জিনিস যে একজন দলের প্রধানের আইডি হ্যাক হওয়ার এতক্ষণ পরে আসলে সেটা টের পাওয়া এবং সেটি আসলে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণকে এবং গণমাধ্যমে না জানানো, এটি আসলে কোনো ধরনের সন্দেহ জাগায় কিনা? না, এটা হয়তো তাদের একটা সিস্টেমে দুর্বলতা থাকতে পারে, উচিত ছিল সাথে সাথে ইয়ে করা। কারণ আমরাও তো যখনই নাকি আমাদের আইডিটা হ্যাক হয়ে যায়, আবার এটা এক্স আইডি, হয়তো আমারও কয়েকটা আইডি খোলা আছে, এখন একটা হ্যাক হয়ে সেখানে যদি হয়, আমাকে সেটাকে নজরে আনতে মানে সময় ব্যয় হয়। এটা
এটা একটা দুর্বলতা, কিন্তু এটাকে দুর্বলতাটাকে বলা যাবে না যে তাই বলে সে দোষী, এটা বলা যাবে না, বা প্রমাণ হয় যে এটা উনারই আসলে এক্স আইডি, এটা বলা যাবে না। এ ব্যাপারে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যখন তখন যাকে তাকে অভিযুক্ত করে একটা পরিস্থিতি তৈরি করা, এটা ঠিক না। এইটা পাল্টাপাল্টি যেই ঘটনাগুলো ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাও ঠিক না। যেমন আমি আরেকটা প্রসঙ্গেই বলি, শেরপুরের ঘটনাটাকে এনে ডাকসু রাকসু একযোগে রাস্তায় নেমে যাওয়া, এগুলি মনে হয় যেন খুব উদ্দেশ্য প্রণোদিত, যে রেডি হয়ে আছে যে কোনো একটা ঘটনা ঘটবে সাথে সাথে নেমে যাওয়া, এত রাজনীতিকরণ করা। এইগুলি এখনকার এই রাজনীতিতে যেটা আমরা চেয়েছিলাম 5ই আগস্ট পরবর্তী সময়, তার সঙ্গে কিন্তু মিলছে না, অনেক ঘটনায় মিলছে না। এটা হয়তো সেটাও তারই একটা অংশ। আমি আমি একটু মাসুদ কামাল আপনার কাছে আসতে চাইবো। এই যে কিছুদিন আগেই জামাতের আমির আল জাজিরাকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে জামাতের নেতৃত্বে কখনো নারী সদস্য বা কোনো নারী আসতে পারবে না। এরপরে গতকাল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট, এরপরে আজকে জামাতের মহিলা শাখার যে একজন সদস্য তিনি এরকম একটা মন্তব্য করেছেন যে নারীর পরিচালক পুরুষ। এই যে একবিংশ শতাব্দীতে এসেও আমরা আসলে নারীকে সামনে এগিয়ে যাওয়ার বদলে আমরা আসলে নারীকে পেছনে টেনে ধরছি, কি বলবেন আপনি আসলে? দেখেন, আমি একটা কথা বলি, এটা হলো কি, জামাতের তো একটা পলিটিক্স আছে। আমার জামাতের নারী বিষয়ক এই সমস্ত সিদ্ধান্তগুলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমি একদমই করি না। কিন্তু ওনারা তো এই রাজনীতি নিয়ে অগ্রসর হচ্ছেন, ওনাদের সবকিছু তো আমার পছন্দ হবে না, আপনারও হবে না। আবার ধরেন, নারীদের যেটাকে আমরা পশ্চাৎপদতা বলছি নারীদেরকে পেছনে টেনে রাখা হচ্ছে, যেটা আমরা বলছি, সমালোচনা করছি, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে যেটা নাকি গ্রহণযোগ্য নয় বলে আমরা দাবি করছি, সেই দৃষ্টিভঙ্গিকে তো বিভিন্ন ইউনিভার্সিটির মেয়েদের হলগুলির যে সমস্ত নারীরা থাকেন, তারাও শিক্ষিত, তারা তো সেটাকে সমর্থন জানিয়েছেন। এখন কোনটা ঠিক কোনটা ভুল, ভাই, এই বিচার করার দায়িত্ব আমার আপনার না। আমার আপনার দায়িত্ব হলো কি ঘটছে সেটা দেখানো। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না জামাতের এই রাজনীতি, এই পলিসি আমি পছন্দ করি না। কিন্তু তারা যদি কেউ যদি পছন্দ করেন, কোনো নারীও যদি পছন্দ করেন, আমি তো তাকে মানা করতে পারবো না, তারা করেন। এখন এইটাই তো বহুমত। বিএনপি রাজনীতি আমি কি হয়তো একটা পর্যায়ে পর্যন্ত পছন্দ করি, আবার বিএনপির অনেক কিছু পছন্দ করি না, বিএনপির অনেকগুলো দোষ আছে যেগুলো আমি পছন্দ করি না, ওইগুলো আবার জামাতের নাই, জামাতকে ওই জায়গাটাতে পছন্দ করি, এটাও হতে পারে। যেমন ধরেন আপনার এই চাঁদাবাজি, আপনার এই 2024 অগাস্টের পরে সারা দেশে বিএনপি নামে অনেক বদনাম হয়েছে, যে বিএনপি অনেক চাঁদাবাজি করেছে, বিএনপি অনেক গণমামলা করেছে, বিএনপি আওয়ামী লীগের অনেক লিডারের ব্যবসা প্রতিষ্ঠানকে দখল করেছে, এগুলো কিন্তু বদনাম হয়েছে। এই ধরনের বদনাম কিন্তু জামাতের হয়নি। তো ওই জায়গাটাতে আমি জামাতকে পছন্দ করি, বিএনপি কে করি না। আবার নারী বিষয়ক যে সিদ্ধান্তগুলো, এগুলো আমি জামাতকে একদমই পছন্দ করি না। কারণ জামাত কিছুদিন আগে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ওনারা বলে এসেছে যে তারা নির্বাচনে, আগামী নির্বাচন, এই ত্রয়োদশ নির্বাচনে 5% নারীকে মনোনয়ন দেবে। তারা একটা নারীকেও দেয় না, মানে 0% দিয়েছে, অপছন্দ করেছে। আবার বিএনপিও বলেছে 5% দেবে, বিএনপিও কিন্তু 5% দেয়নি। বিএনপি যা দিয়েছে 10 জনকে দিয়েছে, তাদের 272 জনের মধ্যে ওইটা পার্সেন্টেজের হিসাব করলে 3.66 হয়। তার মানে বিএনপিও তো ওই কথা রাখেনি। এগুলো নিয়ে আমরা উভয় সমালোচনা করব, কিন্তু আমার কথাটা হলো কি, যে এই জিনিসগুলি যে মানে আপনার পুরো সমাজের জন্য মন্দ কি ভালো, এটা বিচার করার অবস্থায় কিন্তু আমি আপনি নেই। আমি আপনি আমাদের ব্যক্তিগত মতামতটা প্রকাশ করতে পারি, কারণ আমি যেটা বিচার করব হাজার হাজার লোক যেটা পছন্দ করে, আপনি কি বলবেন এখন বলেন? পছন্দ করে না। পাঁচটা হল হইলো, পাঁচটা ইউনিভার্সিটি, 5টা ইউনিভার্সিটি, এতগুলি মেয়েদের হল, সমস্ত হলে ছাত্র হিসেবে জিতলো। ব্যাখ্যা করেন না কেন জিতলো? ওই মেয়েরা ভোট দিয়েছে বলেই তো জিতলো। এখন ওই মেয়েটা যদি নিজে ফিল করে যে আমার পরিচালক হবে একজন পুরুষ, সে যদি নিজে মনে করে যে আমি তার অধীনে থাকতে চাই, তাহলে আমি যদি সারাদিনের জন্য কান্নাকাটি করি, এর কোনো মূল্য আছে? এটা তো আমার দায়িত্ব না। আমি তাকে বলতে পারি যে আমি এটা মনে করি, আমি তাকেও বলতে পারি না তুমি এটা করো না, আমি কাউকে বলতে পারি না তুমি এটা করো না, আমি আমার অপিনিয়নটা ইনফর্ম করতে পারি।
এখন দেশটা যেভাবে চলছে, এখন আপনি বলবেন যে ওদের মগজ ধুলাই করা হয়েছে। হ্যাঁ হয়েছে, এটা আমিও তাই মনে করি, মগজ ধুলাই করা হয়েছে। আর আপনি মগজ ধুলাই হতে দিলেন কেন? তখন আপনি চুপ করে ছিলেন কেন? তারপরে আপনিও আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই। যে পলিটিক্যাল পার্টি গুলো, বাম পার্টি বলেন, তারা তো পারে নাই রে ভাই। এখন যেটা তারা পারে নাই, তারা না পারার কারণে যেটা ঘটে গেছে, ওইটা নিয়ে তো আমার হাওতাশ করলে কোনো লাভ নাই রে ভাই। কাজেই এগুলো আমরা আমাদের এই যে আমরা আলোচনা করতেছি না, এরা শুনতেছেন, শোনার পর তারপরে তো বলে দূর মাসুদ কামাল কি বলে, ডিবিসি কি বলে, আমি ঘুমটা পড়ে ওইটাই করুন যেটা আমাকে করতে বলা হচ্ছে, অথবা ওইটাই আমি ভালো মনে করি। আপনারা আবার কিচ্ছু করার নাই ভাই, এটাই গণতন্ত্র। যে আমি একটু এই জায়গায় মোস্তফা ফিরোজ আপনার কাছে আসতে চাইবো, আমাদের সময় হয়েছে একটি বিরতির পরে আমি ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে এই যে জামাতের পরপর নারী বিদ্বেষী কিছু মন্তব্য, এই মন্তব্যগুলো আসলে ভোট যুদ্ধে নারীদেরকে অন্য দলের কাছে যেতে সাহায্য করবে কিনা, এটাই আপনার কাছে জানতে চাইবো। কিন্তু তার আগে সময় হয়েছে একটি বিরতি নেবার, সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন, অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মোস্তফা ফিরোজ, বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে জামাতে ইসলামীর আসলে নারীদেরকে নিয়ে এ ধরনের মন্তব্য পরপর কয়েকদিন, এবং আমরা বেশ কিছুদিন ধরে দেখছি আসলে এই ধরনের মন্তব্যগুলো আসলে বিরোধী মানে জামাতের বিরোধী রাজনৈতিক দল যেগুলো আছে তাদের আসলে নারীদের ভোট টানতে সাহায্য করবে কিনা, কারণ আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের অর্ধেকই আসলে নারী। নিঃসন্দেহে এটা নিয়ে তো একটা ধূম্রজাল তৈরি হয়েছে। এখন এই ধূম্রজালের মধ্য দিয়ে বিরোধী দল মাফ করবেন, মানে জামাতের বাইরের যে দল, বিএনপি সহ অন্য বাকি যারা আছে, তারা কতখানি মানে প্রভাব ফেলতে পারবে, এই বিষয়টা নিয়ে আসতে পারবে নারীদের ভেতরে, সেটা এটা তো কোনো জরিপ নাই। তবে আমার মনে হয় যে এটা নিঃসন্দেহে একটা ভালো প্রভাব পড়বে। কারণ এই কথাগুলো নারীরা যদি একটু সচেতন, কারণ আমাদের যে নারীরা বলতেছে, আমরা নিজেরাই মেনে নিছি যে জামাতের আমির পদে কোনো নারী আসবে না, অথচ তারা একবারও বলছে না যে তারা যখন নাকি জোট সঙ্গী ছিল, আন্দোলন সঙ্গী ছিল, সরকার সঙ্গী ছিল বিএনপি, তখন তারা কিভাবে বেগম খালেদা জিয়াকে মেনে নিল। এটা তো মিলছে না এই বক্তব্যের সঙ্গে। তো তার কিছু পরেও আমার মনে হয় যে এক ধরনের ধর্মীয় উন্মাদনা বা ধর্মান্ধতা দেখা যাচ্ছে একটা শ্রেণী নারীর মধ্যে। কারণ দেখেন, শাহবাগে সেই পুরুষ নেতৃত্বের অশালীন স্লোগান যেখানে নারীদেরকে নিয়ে হচ্ছে, সেই স্লোগানের সঙ্গে তারাও কিন্তু মানে স্লোগান দিচ্ছে। তার মানে তাদের মাথার মধ্যেই নেই, এমন একটা অবস্থা যে তারা অন্ধের মতন ছুটছে একটা অংশ। আমি মনে করি না যে সেই অংশটা মানে একটা বড় জনগোষ্ঠী, এটা একটা মানে একেবারেই নিম্ন পর্যায়ের, যারা আসলে নিজের জীবনকে আল্লাহ তাআলার হাতে সঁপে দিচ্ছে, তারা মনে করতেছে যে এটাই বোধহয় আল্লাহর পথ। এইভাবে একটা ধর্মান্ধতা তৈরি করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো, জামাতের বাইরে রাজনৈতিক দলগুলো যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা সোচ্চার হয়েছে এবং তারা হয়তো এই মেসেজটা পৌঁছায় দিতে পারবে। ফলে এটার উপর ভিত্তি করে নারীরা কি সিদ্ধান্ত নেবে, এটা কিন্তু আবার আমি চূড়ান্ত ভাবে বলবো না যে এটার ফলে একেবারে জিনিসটা উল্টে যাবে। এটার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। মাসুদ কামাল, একটু আমি আপনার কাছে আসতে চাই, যেটা নিয়ে আসলে আলোচনা করছি যে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে নারীদেরকে নিয়ে যে মন্তব্য, এর আগেও তিনি বলেছেন আসলে যে জামাতের নেতৃত্বে কোনো নারী আসতে পারবে না। কিছুদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির তিনি মন্তব্য করেছিলেন যে এমন পরিস্থিতি তৈরি করতে চাই যেন নারীদের কাজই করতে না হয়। আবার আজকে এনসিপির যে আক্তার হোসেন, তিনি রংপুরের একটি জনসভায় তিনি এমন বক্তব্য রেখেছেন যে গর্ভবতী নারীদের যাতে ঘরের বাইরে বের না হতে হয়, এজন্য আল্ট্রাসোনোগ্রামের ব্যবস্থা ঘরে ঘরে করার একটা ব্যবস্থা করবেন তারা যদি ক্ষমতায় আসেন। এই যে আসলে এই কথাগুলো, এগুলো আসলে কি ইঙ্গিত করছে? বাংলাদেশ আসলে কোন পথে আগাচ্ছে? বিষয়গুলো হলো জানেন, এরা হলো একটা ধর্ম ভিত্তিক রাজনীতি করে। কোন ধর্ম? ইসলাম ধর্ম ভিত্তিক রাজনীতি করে। মানে তারা যে রাজনীতিটা করে, তারা বলে যে আমরা ইসলাম কায়েম করি।
এবং এই যে কথাগুলি বলা হয় যে নারী নেতৃত্ব আসবে না, মানুষ ঘরে থাকবে, এগুলো কিন্তু ইসলামেরই নানা রকম ধারা। আমি ধারা কথাটা বললাম এই কারণে, মানে সব দেশের ইসলাম কিন্তু একইভাবে ভাবে না। যেমন আফগানিস্তানে কিন্তু ইসলামী শাসন আছে, আবার ইরানেও ইসলামী শাসন আছে, আবার টার্কিতেও কিন্তু এক ধরনের ইসলামী শাসন আছে। এখন এই তিনটা কিন্তু একরকম না। আফগানিস্তান ঠিক করেছে তারা ক্লাস 6 এর পরে মেয়েদেরকে পড়াবেই না, ঠিক করে আছে এটা তাদের। তো তাদের মেয়েরা ডাক্তারি পড়বে না, তাদের মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়বে না। তো ওনাদের যে মূল নেতা, ওনার ওয়াইফের যখন ডেলিভারি হবে তখন তারা কি করবে? তখন কি তারা পুরুষ ডাক্তার দেখাবে? অত দেখাবে না। কারণ ওইখানে একবার ভূমিকম্প হইলো, যে সমস্ত নারীরা ভূমিকম্পের ভেতরে আটকে পড়ছিল তাদেরকে উদ্ধার পর্যন্ত তারা করলো না। কারণ উদ্ধার করতে গেলে আবার বেগানা পুরুষের দেখা হয়, এটি তার মৃত্যুই ভালো। তাহলে এখন তাহলে কি হবে? ওই ভদ্রলোকের ওয়াইফের যখন ডেলিভারির সমস্যা হবে তখন তো উনি কোনো ডাক্তার পাবেন না, মানে মেয়ে ডাক্তার, কারণ উনি তো মেয়েদের তো 6 এর উপর পড়াবেন না। তাহলে ঘটনাটা কিভাবে ঘটবে? এখন এইগুলি ভাই তাদের সমস্যা, এটা কিন্তু আমার সমস্যা না। আমি এই সমস্যার কথা চিন্তা করে যদি আমি ঘামতে থাকি তাহলে তাদের কোনো লাভ হবে না, আমারও ক্ষতি হবে। এই যে আমি ভাবছি না। এখন আমাদের এখানে যারা ইসলামী শাসন করেন, ইসলামী শাসন চান, এক একজন এক এক রকম। কয়েকদিন আগে দেখলাম বরিশালে ইসলামী আন্দোলনের ওখানে, এই আপনাদের টেলিভিশন তো, আপনাদের টেলিভিশনে জনতার কি একটা আদালত ছিল কি ছিল, ওখানে একজন নারী নেত্রী ছিলেন ডক্টর মনীষা চক্রবর্তী। তো উনি আছেন বলে ইসলামী আন্দোলনের লোক ওখানে বসবেন না, উনি কোনো নারীর সঙ্গে বসবেন না। আবার জামাত ইসলামে কিন্তু নারীর সঙ্গে বসেন। তো বসেন, একজন বসেন, কোনটা আসল ইসলাম? বা এটা তো আমি আপনার বলতে পারবো না। এখন যদি আমি বলি আমাকে প্রশ্ন করা হবে, এই মিয়া তোমার তো দাঁড়িয়ে নাই, তুমি ইসলাম সম্বন্ধে কি জানো? বলে দিল, তো আমি তো কিছু করতে পারবো না ভাই। এখন এইগুলো হলো কি আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা। কিন্তু আমরা কিন্তু বোঝার চেষ্টা করি যে আসলে কোন ইসলামটা আমরা মানবো। আমরা কি মামুনুল হকের ইসলাম মানবো? মামুনুল হক সাহেব একবার আওয়ামী লীগ আমলে নারী নিয়ে একটা জায়গায় গেলেন, যে পরে বললেন যে ওটা আমার স্ত্রী। ভালো কথা, ওনার স্ত্রী, ওটা বিয়ে করছেন। পরে আবার হলফনামায় দেখি ওনার একজন স্ত্রী। তো এইটা তো বুঝি না রে ভাই। আমরা হলাম যে বোকাশোকা মানুষ, বুঝি না। কিন্তু আমার কথা হলো কি, এগুলো জেনেও যদি কেউ করেন, ওটা তার গণতান্ত্রিক অধিকার, আপনার মধ্যে না করতে পারবো না। কেউ যদি বলে যে আমরা নারী নেতৃত্ব চাই না, আমরা পুরুষদের দ্বারা পরিচালিত হতে চাই, যদি কোনো নারী বলেন, তো এটা তো তার ব্যাপার। হয়তো তার জ্ঞান, আমি তার জ্ঞানটাকে বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না, এটা আমার সীমাবদ্ধতা। এটা এখানে তো আমার কিছু বলার নাই, কারণ এই দেশে তো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ নয়, কাজে ওটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। কাজে যার যার মতো চাইতে বলবে, ইসলামকে যার যার মতো করে ব্যাখ্যা করবে, ইসলামের সুবিধাটা তারা নিবে, অসুবিধাটা নিবে না। আবার ধরেন যারা গণতান্ত্রিক রাজনীতির কথা বলে, আমি ধরি জি, আমি এই জায়গায় মাসুদ কামাল একটু মোস্তফা ফিরোজ আপনার কাছে আসতে চাই। যে জামাত ইসলামের আমির কিছুদিন আগে বলেছিলেন যে নারীর কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে আনতে চান তারা। যদি আসলে তারা ক্ষমতায় আসেন এবং যদি নারীর কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে আসেন, সেক্ষেত্রে আসলে কর্মজীবী নারীদের কাজ করা কতটা কঠিন হয়ে পড়বে? না, এখন তো কর্মঘন্টা 5 ঘন্টা, তখন হয়তো কয়েক মিনিটে চলে আসবে। এটা বিপজ্জনক। এই ট্রেন্ডটাই তো বললাম তো, যে এখন অনেক কিছু যেহেতু ক্ষমতায় নেই, এখনো কিছু কিছু বলতেছে, যখন আসবে তখন তো চেপে ধরবে ইসলামিক দলগুলো, যে কই ইসলামিক শাসন, কই ইসলাম, কেমন ইসলাম। তখন তারা ওই হয় মানে আফগানিস্তানে একটা টিম পাঠাবে যখনকার সিস্টেমটা জানার জন্য, অথবা সিরিয়াতে পাঠাবে, ইরানে পাঠাবে, ওখান থেকে 4-5টা বিশেষজ্ঞ এনে ককটেল করবে, অথবা যে কোনো একটা দেশ এনে বসাবে। জি, মোস্তফা ফিরোজ, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আমাদের সময় একদমই শেষ হয়ে গিয়েছে। মোস্তফা ফিরোজ এবং মাসুদ কামাল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সংবাদ সম্প্রসারণে সময় দেওয়ার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।